আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম রান্না থেকেই স্টার্ট করা। তো রান্নাটা সকালে তো যাই হোক টুকিটাকি কাজ হয়ে গেছে, তো ভাবলাম যে এখনই রান্নাটা করি। আর রান্নাটাও কিন্তু হচ্ছে সকালবেলা। আর আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিওতে দেখলে অনেকটা জিনিস, খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জিনিস শিখতে পারবেন। আর এখানে আমি মাংসটাও ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যখন ব্রয়লার মুরগি রান্না করি, তো তার আগে মাংসটা এরকম লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিই। তাতে করে যেটা হয়, মাংসের যে একটা গন্ধ থাকে, ফার্মের মুরগির একটা গন্ধ থাকে, সে গন্ধটা কিন্তু আর থাকে না। আর তাছাড়া খেতেও বেশ টেস্ট লাগে যখন এটা রান্না করা হয়। কেননা মাংসটা তো ফেটে ফেটে যায় না তেমনভাবে, মানে গলে যায় না রান্না করার সাথে, খুবই আস্তে আস্তে থাকে। আর জিনিসটা শক্তও থাকে, মাংসটা শক্ত থাকে, যে কারণে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাসায় যদি ব্রয়লার মুরগি আনা হয়, তো এইভাবে এই প্রসেসেই রান্না করা হয়। নয়তো যদি এমনিভাবে রান্না করি তাহলে কেউ খেতে চায় না। তো মাংসটা তো ভেজে নিয়েছি, এবার আলুটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে পুরো মশলাটা দিয়ে খুব দ্রুত রান্না করব, কেননা একটা কাজ তো আমার আজকে করতে হবে, অর্ডারি কাজ রয়েছে। সেটা হচ্ছে কাঁথায় ছাপ দেওয়া। তো আপনারা আমার শর্ট ভিডিও দেখে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিভাবে কাঁথায় ছাপ দিই, তো সেটার ডিটেলস যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কাঁথায় ছাপ দেওয়াটা কিভাবে কাঁথায় ছাপ দেওয়া হয় অনেকে হয়তো জানতে চান। আর এইভাবে পুরোপুরি হয়তো আপনাকে কেউ দেখাবে না, আমি যেভাবে কাঁথায় ছাপ দিই পুরোপুরি মানে কিভাবে রং মিশাবেন, কি মিশাবেন কি না মিশাবেন, পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা নিজেরা ইচ্ছা করলে বাসায়ও এভাবে করে কাঁথায় ছাপ দিতে পারবেন। মাংসটা যতক্ষণ না পর্যন্ত নিচে থেকে একটু ধরে ধরে আসছে ততক্ষণ পর্যায়ে আমি কষাতে থাকবো। আর এটা যখন একদম দেখবো যে কষাতে কষাতে তলের দিকে একটু লেগে যাচ্ছে, মানে একটু এঁটে এঁটে যাচ্ছে মাংসটা, ঠিক সেই পর্যায়ে যে আমি পানিটা ঢেলে দেব। সবাই মাংসটা রান্না করতে পারে, কিন্তু আমার হাতের মাংস রান্নাটা বেশ, যে কয়জনই খেয়েছে প্রত্যেকে খুবই প্রশংসা করে। তাই এই প্রসেসটা আর কি বলে দিলাম। মাংসটা আপনি যত কষাবেন তত কিন্তু মাংসটায় স্বাদ বাড়বে। কষানো বলতে মাংসটা যত মশলা দিয়ে ভাজবেন, ঠিক আমি যেভাবে ভাজছি এভাবে মশলা দিয়ে একসাথে করে বেশ 10 মিনিট মতো হবে, যে আমি 10 মিনিট মতো শুধু এটা কষাতে থাকি। আর কষাতে কষাতে যখন একদম পুরো মশলাটা মাংসের সাথে লেগে যাবে, ঠিক সেই পর্যায়ে যে আমি পানিটা দিই। তাহলে কি হবে বলুন তো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাংসের যে ঝোলটা সেটা কিন্তু কাদা কাদা হবে না, ঘন হবে না, একটু পাতলা হবে। আর এই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ মজা লাগে। অনেকে একটু গাঢ় ঝোল পছন্দ করে, কিন্তু আমার কাছে তো মনে হয় মাংসের ঝোল একটু পাতলা হলেই ভালো হয়। যেটা আর কি রেস্টুরেন্ট অথবা হোটেলে কিন্তু এরকম হয়, কিন্তু ওই জায়গাটা তো স্বাদ তেমন একটা ভালো লাগে না, পানসে মতো লাগে। কিন্তু বাড়ির এই যে এইভাবে রান্না করলে মাংসের স্বাদটা দ্বিগুণ হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই এটা নিয়ে প্রশংসা পাবেন। আমি ওইদিকে রান্না করছি, আর এদিকে দেখে আমার হাজব্যান্ড একটু ছাদটা পরিষ্কার করছে। তো ওনাকে বললাম যে তুমি তো কাজ করছো, এখানে আমি যে কিছুটা রেখে ক্যামেরাটা রেখে যাই, কেননা উনি আজকে বলছে যে ছাদে খাওয়া দাওয়া করবে। শীতের এই প্রথম নতুন ছাদে আমাদের খাওয়া দাওয়া হবে। যখন আমি ওই বাসায় ছিলাম, মানে আমাদের পুরাতন বাসায়, তখন তো আর ছাদের ঘর ছিল না, টিনের ঘর ছিল।
তো উনি তখন বারবার বলতো যে ওখানে ছাদ দিয়েছি, ছাদের ঘর করছি, অথচ এখানে বসে খেতে হচ্ছে। তো ছাদে উঠে রোদে খাওয়ার কথা বারবার উনি বলতেন, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার সব পূরণ হয়েছে, আল্লাহ ওনার শখ পূরণ করেছে। আজ এই প্রথম ছাদে খাওয়া দাওয়া করবে, নতুন বাড়ি নতুন ছাদের উপরে। তো উনি বারবার বলছে যে আজকে কিন্তু খাবারটা ছাদেই দিও। আর এদিকে নিচে চলে আসলাম, আমি আবার একটু দেখতে গিয়েছিলাম যে কি করছে। তো এসে মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো আমি মাংসটা আবার ঢেলে নিয়ে তারপর খাবার নিয়ে ছাদে যাব। আর দেখুন কি দারুণ একটা কালার বেরিয়েছে। ঠিক যেমনটা কালার সুন্দর আসবে, আপনাদের ঠিক তেমনটা স্বাদও হবে। এভাবে করে একটা দিন আপনারা রান্না করে দেখুন, অবশ্যই আপনারা ভীষণ পরিমাণে বাড়ির সদস্যদের প্রশংসা পাবেন। আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। সব খাবার দাবার নিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড বসে গেছে, উনি রোদের ভিতরে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার অতটা রোদে বসতে ভালো লাগে না, আমার সবসময় একটু ছায়ার ভিতরে থাকতে ভালো লাগে। মানে রোদটা ভালো লাগে, কিন্তু এইরকম চড়া রোদের ভিতরে বসা আমার পক্ষে অসম্ভব, মাথা ধরা শুরু করে দেয়। তো এখানে আমার বাচ্চা কাচ্চাগুলো, আমার ভাই সবাই রয়েছে, সবাই একে একে বসছে, যে খেতে বসছে রোদে খাবে। আর শীতের সকালে রোদে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি একটু নিচে গিয়েছিলাম, তো উনি আমার লেট দেখে উনি নিজেই সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে। আমি আসার পর খাওয়া দাওয়া করে তারপরে আসছি এই কাজে। তো এই পেপারটাকে বলা হয় ড্রেসিং পেপার। ড্রেসিং পেপার মানে এই পেপারটা ভিতরে আমি সুন্দর করে আগে ফুলটা আর্ট করে নিয়েছি। আর্ট করার পরে আপনারা যে পিন ব্যবহার করেন, বোরকার সাথে যে পিন অথবা সুই, দুইটার একটা, যে কোনো দুইটার একটা দিয়ে আপনারা এটা আগে ছিদ্র করে নেবেন। হ্যাঁ, এটা মেশিনে ছিদ্র করা যায় না, নিজ হাতে একটা নরম বালিশের পরে রেখে এটাকে আগে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পর এই যে কালিটা দেখছেন, তো এই কালিটা কিন্তু হাঁড়ির কালি। আমি হাঁড়ির তলা মাজি না, তো হাঁড়ির তলায় যে পরিমাণে কালি থাকে সেটা আমি অল্প অল্প করে উঠিয়ে নিয়েছি। একটু চামচ দিয়ে অথবা যে কোনো খুন্তি দিয়ে ডলা দিলে এই এত পরিমাণে কালিটা আসবে। আর এই কালিটা পুরোটা আমি রেখে দিয়েছি। আমার তো যেহেতু বারবার কাঁথায় ছাপ দিতে হয়, জামায়ও ছাপ দিতে হয়, তো সে কারণে এই কালিটা আমি গুছিয়ে রেখে দিই। আর এই কালিটা দিলে কি হবে বলুন, এই কালিটা আপনার খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং খুব দারুণ একটা কালার আসে। আর এর সাথে একটু মিশিয়ে দিলাম আমি কেরোসিন তেল। আর এই কেরোসিন তেলটা দিলে একটু মানে পাতলা হবে, তরল হবে। এখানে কিন্তু আমি কোনো রং ইউজ করছি না। আপনার রংটা যেটা হয়, যদি রংটা আপনি দেন কাঁথা থেকে কিন্তু উঠতে চায় না। বেশ কয়েকবার কাঁচা ধোয়ার পরে আপনার কাঁথাটা হচ্ছে রং ওঠে, আবার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যখন কাঁথাটা ভিজিয়ে দেওয়া হয় তখন রংটা চারিদিকে ছড়িয়ে সাদা কাঁথা অথবা এক কালারের রঙের যে কাপড়গুলো, ওগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে, মানে কালারটা বোঝা যায় না। আর এটা দিলে যেটা হয়, এটা কিন্তু কালারটা উঠে যাবে, একদম কাঁচা ধোয়ার সাথে সাথে উঠে যাবে, অথচ এর রঙটাও চারিদিকে ছড়াবে না। তো দেখুন আমি কিভাবে করে যে জিনিসটাই ছাপ দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরাও বাসায় যে কোনো কিছু, যে কোনো জামার উপর ট্রাই করতে পারবেন। আর এই দেখুন আমার একটা ছাপ কি সুন্দর করে উঠেছে। আর এতে করে কতটুকু কমের ভিতরে আপনার অল্প খরচের ভিতরে আপনি একটা কাঁথা ছাপ দিয়ে নিতে পারবেন। এবং এটা খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আবার সেলাই করার পরেও কিন্তু দেখতে ভীষণ আকারে সুন্দর হয়।
পুরো কাঁথায় ছাপ দেওয়ার পর যে নিচের অংশটা থাকবে সেই অংশটাতে আপনাকে বুঝে নিতে হবে যে কতটুকু ফুল আপনার আসবে। সেই পর্যায়ে আপনি অর্ধেকটা, আমার এখানে অর্ধেকটা আসছে, তো সেই অর্ধেকটা আমি ছাপ এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আমার পুরো কাঁথাটা কিন্তু কভার হয়ে গেল। এটা ছাপ দেওয়ার পর এটার একই ছাপ আমি একটা ওড়নায়ও দেব, তবে এত বড় বড় ছাপ ওড়নায় কিভাবে সম্ভব সেটাও দেখাবো অবশ্যই। তো এই ওড়নার ছাপটা দেখতে গেলে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি ওড়নার ছাপটা আজকে দেখাচ্ছি না। তবে পুরো কাঁথায় আমার কিভাবে ডিজাইনটা আসছে, নকশি কাঁথা বলে এইটা, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে শুধু ছাপ দেওয়ার পর। আর এটা যখন সেলাই যাবে তখন কিন্তু আরও দারুণ লাগবে। আপনারা নিজেরা বাসায় এভাবে করে ছাপ দিয়ে আপনারা নিজেরা সেলাই করতে পারেন। এটার জন্য কিন্তু বাইরে বেশি টাকা দেওয়া লাগবে না, অথবা খোঁজাও লাগবে না যে কোথায় পাবো। আর যে কাপড়টার কথা বলছেন, আপনারা যদি চান কাঁথার কাপড় নিতে পারেন আমার পেজে নিষ্পা কালেকশন, ওখানে একটু নক দিয়েন। ওখানে অবশ্যই যদি বলেন যে আপনি কাঁথার কাপড়গুলো, অবশ্য আমার পেজে এখনও পর্যন্ত আমি উঠিয়ে পোস্ট করিনি, ছবি উঠিয়ে, তবে খুব শীঘ্রই পোস্ট করব। কেননা ব্যবসাটা এক মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করেছি নতুন করে। যদি কাঁথার কাপড় লাগে তো অবশ্যই নিষ্পা কালেকশন নামে সার্চ দিবেন, দিয়ে পেজে নক করবেন। আমি কাঁথার কাপড় এবং খুব সুন্দর কাপড় পাবেন আপনারা। আর যদি বলেন কাঁথা পেতে ওইভাবে ছাপ দিয়ে দিতে, তাহলেও কিন্তু কাঁথাগুলো পেতে তারপরে ছাপ দিয়ে দিতে পারবো। তবে আপনাদের পছন্দসই আপনারা যে কোনো ডিজাইন আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন, যেহেতু আমি নিজে ওটা কোনো ডাইস ছাড়াই আর্ট করি, তো সেই কারণে যে কোনো ডিজাইন আমি নিজে হাতে আঁকিয়ে দিতে পারবো অথবা ছাপ দিতে পারবো। তো যাই হোক, ছাপটা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে কাঁথাটা কিন্তু রোদে দিতে হবে। রোদে দেওয়াটা জরুরি, আর রোদে দেওয়াটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি। রোদে এমনি আর কি রোদে দিয়ে মেলে রাখলেই হয়ে যাবে। ওটা করে তারপর একটু নিচে এসে যে আমার যে ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। বেসিংটাতে প্রচুর পরিমাণে ময়লা পড়েছিল, তো সেই কারণে বেসিংটা ভালো করে হারপিক দিয়ে আগে রেখে হারপিক দিয়ে তারপর রেখে গিয়েছিলাম। তো এখন এসে হারপিকটা সুন্দর করে ঢলে নেওয়ার পরে বেসিংটা কিন্তু দারুণ চকচকে হচ্ছে। তবে হাতে কিছু হচ্ছে কিনা এটাও অবশ্য অনেকে জিজ্ঞাসা করবেন। সমস্যা হচ্ছে না হাতে, কেননা আমি উপরের অংশ দিয়ে ডলছি। আমার তো সমস্যা হচ্ছে না, আপনারা একটু সাবধানে কাজ করবেন, আপনাদের হয়তো সমস্যা হতেও পারে। তো বেসিংটা এইভাবে হারপিক দিলে কিন্তু খুব দারুণ পরিষ্কার হয়, আর পরিষ্কার করার পরে দেখতেও ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর অবশ্যই আমার ওড়নার ডিজাইনটা দেখতে হলে কমেন্ট বক্সে জানাবেন, ওড়নার ডিজাইনটা অবশ্যই আমি দেখিয়ে দেব। তবে এখানেই শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।